আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, দি রয়্যাল খুলনা শাখার পক্ষ থেকে তোমাদের স্বাগতম। তোমরা আজকে আমাদের লাইভ ক্লাসে উদ্ভিদ ছায়াল তত্ত্বের টপিক তোমরা দেখতে পাচ্ছ। হ্যাঁ, যেটা তোমাদের বোটানির মধ্যে সব থেকে সিকিউর জন্য ইম্পর্টেন্ট যে অধ্যায়টা, যেখান থেকে 2 সেট সিকিউ কোশ্চেন আসতে পারে। হ্যাঁ, এবং একই সাথে 2 সেট সিকিউর সাথে সাথে এখান থেকে অনেকগুলো এমসিকিউ থাকে। হ্যাঁ, তাহলে সেই উদ্ভিদ ছায়াল তত্ত্ব যার মধ্যে 4টা টপিক আছে। হ্যাঁ, সাউন্ড ঠিক আছে না একটু জানাও। হ্যাঁ, তাহলে উদ্ভিদ ছায়াল তত্ত্বে আমাদের 4টা টপিক আছে। সেই 4টা টপিকের মধ্যে আমরা কি কি পাবো দেখো। যে একটা হচ্ছে কি খনিজ লবণ পরিশোষণ, হ্যাঁ, একটা প্রচ্ছেদন, একটা সালোক সংশ্লেষণ এবং শ্বসন। এই যে 4টা টপিক আছে, প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ। তার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ জায়গা কিন্তু C3C4 চক্র আর গ্লাইকোলাইসিস ক্রেবস চক্র, অর্থাৎ সালোক সংশ্লেষণ শ্বসনের যে জায়গাটা, যেটা সিকিউতে গ ঘ নম্বরে আসবেই। হ্যাঁ, কিন্তু এই জায়গাটায় সবার একটু কঠিন কঠিন লাগে, সেটা আজকে আমরা আগে ক্লিয়ার করব, তারপরে অধ্যায় অন্য জায়গায় যাব। হ্যাঁ, যার মধ্যে দেখো যে হ্যাঁ, আমরা যেটা সালোক সংশ্লেষণের মধ্যে একটা পড়ছি C3, একটা C4 আর একটা হচ্ছে ক্যাম। এর মধ্যে তাহলে C3 মানে ক্যালভিন চক্র, C4 মানে হচ্ছে কি হ্যাসেন স্লাগ চক্র, আর একটা হচ্ছে ক্যাম হচ্ছে ক্রাসুলেসিয়ান অ্যাসিড মেটাবলিজম যেটা। এখন আর ওইদিকে আছে কি তোমার শ্বসনের যে ধাপ আছে, প্রথম ধাপের নাম কি গ্লাইকোলাইসিস। হ্যাঁ, তাহলে গ্লাইকোলাইসিস ছিল প্রথমে, তারপরে আমরা পড়ছিলাম কি গ্লাইকোলাইসিসের পরে ছিল কি অ্যাসিটাইল কোয়ে, তাহলে অ্যাসিটাইল কোয়ের পরে ছিল ক্রেবস চক্র। হ্যাঁ, ক্রেবস চক্র যেটা, আরেকটা হচ্ছে কি ইটিসি ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন, যেটা ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন হচ্ছে লাস্টে ছিল কি শ্বসনের যে 4 নম্বর ধাপ, মানে সবাত শ্বসনের আর কি। হ্যাঁ, তাহলে এই যে C3 আর গ্লাইকোলাইসিস, এটা যদি তোমরা খেয়াল করো, একটা আরেকটার প্রায় ঠিক মানে মোটামুটি বিপরীত লিখলে, উল্টো ভাবে লিখলেই হয়ে যায়। হ্যাঁ, মানে যেভাবে আমরা C3 লিখবো সেটাকে উল্টো ভাবে লিখলে আমাদের গ্লাইকোলাইসিস হয়ে যাবে। আমরা ফার্স্টে আজকে শিখবো কি গ্লাইকোলাইসিস। আগে আমরা পড়বো গ্লাইকোলাইসিস। তাহলে গ্লাইকোলাইসিস যেটা, এই গ্লাইকোলাইসিসে কি হবে দেখো। তাহলে গ্লাইকোলাইসিস, হ্যাঁ, গ্লাইকোলাইসিসের মধ্যে সবাই জানো গ্লাইকো মানে কি গ্লুকোজ, লাইসিস মানে কি ভাঙা। তাহলে গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় কি হবে, গ্লুকোজ ভাঙবে। হ্যাঁ, গ্লুকোজ ভেঙে কি তৈরি হবে, পাইরুভিক অ্যাসিড। প্রথম বেসিক কথা, গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় কি হবে, গ্লাইকো মানে গ্লুকোজ, লাইসিস মানে ভাঙবে, গ্লুকোজ ভেঙে কি তৈরি হবে, পাইরুভিক অ্যাসিড। সেই পাইরুভিক অ্যাসিডের অক্সিডেশন হওয়ার পরে তখন কি হবে, অ্যাসিটাইল কোয়ে। সেই অ্যাসিটাইল কোয়ে থেকে আমরা পড়ছি ক্রেবস চক্রের মাধ্যমে, তারপরে আমরা যে অনেকগুলো শক্তি বা ইত্যাদি, এই যে এটিপি, NADPH+H, তারপরে কি ফ্যাট H2, এগুলো পাবো আর কি, সেগুলো আমরা প্রত্যেকটা দেখবো। এইখান থেকে তোমার যেটা লাগবে, ফার্স্টে গ্লাইকোলাইসিস আমরা বলছি শ্বসনের ধাপ। শ্বসনের উদ্দেশ্য শক্তি তৈরি করা। হ্যাঁ, শ্বসনের উদ্দেশ্য শক্তি তৈরি করা হলেও ফার্স্টে তোমার আগে এটিপি তৈরি হবে না, আগে কি হবে, গ্লাইকোলাইসিস গ্লুকোজকে ভাঙতে কি লাগবে, শক্তি ব্যয় হবে, অর্থাৎ এটিপি ভেঙে এডিপি হচ্ছে। তার মানে কি শক্তি ব্যয় হচ্ছে কেন, গ্লাইকোলাইসিসে গ্লুকোজ ভাঙবে, ভেঙে কি হবে, গ্লুকোজ থেকে গ্লুকোজ 6 ফসফেট তৈরি করবে। তাহলে গ্লুকোজ থেকে গ্লুকোজ 6 ফসফেট। দেখো ফার্স্টে কি হলো, গ্লুকোজ থেকে কিন্তু উৎপন্ন হলো কি গ্লুকোজ 6 ফসফেট। সেই সময় কি তৈরি হলো, সে সময় কিন্তু আমাদের একটা তোমার এটিপি ভেঙে এডিপি হলো। যেহেতু ভাঙতে কি লাগবে তোমার, ভাঙতে একটা ট্রাইফসফেট ভেঙে ডাইফসফেট হচ্ছে, একটা ফসফেট লাগতেছে। তাহলে গ্লুকোজ থেকে গ্লুকোজ 6 ফসফেট, যেটাকে তুমি ফ্রুক্টোজ 6 ফসফেট লিখতে পারো। তাহলে যেটা গ্লুকোজ 6 ফসফেট, এটাকে আমরা ফ্রুক্টোজ 6 ফসফেট কেন লিখতে পারি, কারণ এরা পরস্পর আইসোমার। তাহলে এরা আইসোমার, তাহলে গ্লুকোজ 6 ফসফেট আর ফ্রুক্টোজ 6 ফসফেট একই, তোমরা জানো। গ্লুকোজের সংকেত হচ্ছে C6H12O6, ফ্রুক্টোজের ক্ষেত্রেও তাই, তোমরা কোষ রসায়ন যারা পড়ছো তারা জানো। হ্যাঁ, এরপরে আছে কি গ্লুকোজ, পরে ফ্রুক্টোজের পরে কি হবে, আবার একটা এটিপি থেকে এডিপি, অর্থাৎ আরেকটা ট্রাইফসফেট ভেঙে ডাইফসফেট হচ্ছে, ফসফেট বেরিয়ে আসছে। তাই তুমি দেখবা যেহেতু এটিপি ভেঙে এডিপি হচ্ছে, একটা ফসফেট বেরিয়ে এসে ফ্রুক্টোজের এখানে এসে কি করছে, ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট তৈরি করছে। তাহলে ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট। তাহলে দেখো যে ছিল ফ্রুক্টোজ 6 ফসফেট, যেহেতু এটিপি ভেঙে এডিপি হয়েছে, এভাবে মনে রাখবা, যেহেতু একটা ফসফেট আসছে তাই 1 হয়েছে, সাথে আর কি যোগ হয়েছে 20। তাহলে ছিল ফ্রুক্টোজ 6 ফসফেট, হয়ে গেল ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট। এই যে ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট হইলো, সেখান থেকে দুই পাশে দুইটা জিনিস হবে, একটা অ্যালডিহাইড হবে, একটা হচ্ছে কিটোন।
তাহলে একটা অ্যালডিহাইড আর একটা আছে কিটোন। তাহলে অ্যালডিহাইড যেটা সেটা হচ্ছে 3-ফসফোগ্লিসারলডিহাইড। হ্যাঁ, 3-ফসফোগ্লিসারলডিহাইড। তাহলে এই যে গ্লিসারলডিহাইড দেখো লাস্টে অ্যালডিহাইড, তাহলে 3-ফসফোগ্লিসারলডিহাইড এবং এটা কি 3 কার্বন বিশিষ্ট হয়ে যাবে। কারণ গ্লুকোজ ছিল কি আমরা পড়ছি গ্লুকোজ, এটা প্রথমেই গ্লুকোজ ছিল 6 কার্বন বিশিষ্ট। আমরা জানি গ্লুকোজ একটা হেক্সোজ শর্করা, সেই গ্লুকোজ প্রথমে আমরা পড়ছি গ্লুকোজ থেকে গ্লুকোজ 6 ফসফেট হচ্ছে, সেখান থেকে ফ্রুক্টোজ 6 থেকে ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট, এবং এটা ভেঙে দুই পাশে এবার 3 কার্বন, এরা পর্যন্ত কি সবাই 6 কার্বন ছিল, দুই পাশে ভেঙে যাবে, তাই 3 কার্বন বিশিষ্ট কি হবে একটা 3-ফসফোগ্লিসারলডিহাইড, লাস্টে দেখো অ্যালডিহাইড, আর একটা আছে ডাইহাইড্রক্সি অ্যাসিটোন। হ্যাঁ, ডাইহাইড্রক্সি, তাহলে ডাইহাইড্রক্সি অ্যাসিটোন। তাহলে ডাইহাইড্রক্সি অ্যাসিটোন, দেখো অ্যাসিটোন কিটোন, তাহলে দেখো এটাও আমরা পড়ছি কি, তাহলে ডাইহাইড্রক্সি অ্যাসিটোন এটাও ফসফেট এবং এটাও 3 কার্বন বিশিষ্ট। তাহলে দুইটা 3 কার্বন বিশিষ্ট কি হয়ে যাচ্ছে, একটা হচ্ছে গ্লিসারলডিহাইড, 3-ফসফোগ্লিসারলডিহাইড আমরা পাবো এখান থেকে 3-ফসফোগ্লিসারলডিহাইড, আর একটা ডাইহাইড্রক্সি অ্যাসিটোন, অ্যাসিটোন কিটোন, গ্লিসারলডিহাইড কিন্তু অ্যালডিহাইড। এবং এই অ্যালডিহাইড কিটোন, তাহলে এক পাশে অ্যালডিহাইড পাচ্ছে এক পাশে আছে কিটোন। এই গ্লিসারলডিহাইড যেটা 3-ফসফোগ্লিসারলডিহাইড, এখান থেকে এবার একটা ন্যাট থেকে ন্যাট H+H তৈরি হবে। হ্যাঁ, তাহলে ন্যাট থেকে ন্যাট H+H তৈরি হচ্ছে, তার মানে কি তোমার শক্তি এবার তৈরি হবে। আমাদের গ্লাইকোলাইসিসের উদ্দেশ্য ছিল কি শক্তি তৈরি করা। হ্যাঁ, এভাবে শক্তি হবে যখন, তখন গ্লিসারলডিহাইড যেটা 3-ফসফোগ্লিসারলডিহাইড থেকে হবে 1,3 বিসফসফোগ্লিসারিক অ্যাসিড। তাহলে 1,3 বিসফসফোগ্লিসারিক অ্যাসিড। হ্যাঁ, তাহলে 1,3 বিসফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে এবার হবে কি, এবার আরেকটা, এবার এডিপি থেকে এটিপি তৈরি হবে। এডিপি থেকে কি হবে, এটিপি, তুমি এদিকে পড়ছিলে এটিপি ভেঙে এডিপি হচ্ছিল, তাই ফসফেট বেরিয়ে এসে 1 আর 20 যোগ হয়েছিল। এডিপি থেকে এটিপি হলে কি হবে, 1 আর 20 বাদ হয়ে যাবে, অর্থাৎ এবার শুধু থাকবে 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড। তাহলে 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড, 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড, তাহলে 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড। তাহলে আমরা কি পাইলাম, 1,3 বিসফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে যখন একটা এডিপি থেকে এটিপি হবে 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড, 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে হবে কি 2-ফসফোগ্লিসারিক অ্যাসিড, 2-ফসফোগ্লিসারিক অ্যাসিড। হ্যাঁ, 2-ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে হবে কি ফসফোইনল পাইরুভিক অ্যাসিড, ফসফোইনল পাইরুভিক অ্যাসিড, ফসফোইনল পাইরুভিক অ্যাসিড থেকে হবে কি পাইরুভিক অ্যাসিড। পাইরুভিক অ্যাসিড আমরা পাবো কি 3 কার্বন বিশিষ্ট, কারণ এই পাশেও 3 কার্বন এই পাশেও 3 কার্বন, এবং পাইরুভিক অ্যাসিড এই পাশ থেকে এক অণু, ঠিক ওই পাশ থেকে ডাইহাইড্রক্সি অ্যাসিটোন থেকেও আরেক অণু হবে, তাহলে টোটাল 2 অণু পাবা। এবং এই যে ফসফোইনল পাইরুভিক অ্যাসিড থেকে যখন পাইরুভিক অ্যাসিড হবে তখন আবার একটা এডিপি থেকে একটা এটিপি তৈরি হবে। হ্যাঁ, তাহলে আবার আমরা তাহলে কয়টা এটিপি পাচ্ছি, যখন এখানে একটা এডিপি থেকে এটিপি হচ্ছে, এখানেও একটা এডিপি থেকে এটিপি হচ্ছে। তাহলে তুমি দেখো গ্লাইকোলাইসিসটা তুমি যদি সোজা করে পড়ো, সেটা তুমি যদি একটু পরে তুমি C3 তে আমরা যাব, এটা আগে মনে রাখতে হবে যে গ্লাইকোলাইসিস 9টা ধাপে সংগঠিত হয়। এর মধ্যে 1, 3 আর 3 তিরিককে 9 নাম্বার, লাস্টেরটা 1, 3, 3 তিরিককে 9, এই তিনটা হচ্ছে একমুখী, বাকি সবাই উভমুখী। এর মধ্যে কি হবে, প্রথমে গ্লাইকো মানে গ্লুকোজ, লাইসিস মানে ভাঙা, তাহলে গ্লাইকোলাইসিসে গ্লুকোজ ভেঙে কি হবে, গ্লুকোজ প্রথমে গ্লুকোজ থেকে গ্লুকোজ 6 ফসফেট হবে। হ্যাঁ, গ্লুকোজ 6 ফসফেট হওয়ার জন্য কি এডিপি ভেঙে এটিপি হচ্ছে, এটিপি থেকে এডিপি, গ্লুকোজ 6 ফসফেট আমরা ফ্রুক্টোজ 6 ফসফেট লিখছি কারণ পরস্পর আইসোমার। সেখান থেকে পাইলাম কি আবার একটা এটিপি ভেঙে এটিপি হলো, তাই ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট, দুই পাশে হবে একটা অ্যালডিহাইড একটা কিটোন, এক পাশে আছে 3-ফসফোগ্লিসারলডিহাইড এটাও 3 কার্বন বিশিষ্ট, আর এক পাশে ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট সেটাও 3 কার্বন বিশিষ্ট। ওই ডাইহাইড্রক্সি অ্যাসিটোনের তো আমাদের দেখানো লাগবে না, এই পাশে যা হবে ওই পাশেও তাই পাবো। এই যে 3-ফসফোগ্লিসারলডিহাইড থেকে এবার একটা ন্যাট থেকে ন্যাট H+H হচ্ছে, তার মানে কি সেখান থেকে 1,3 বিসফসফোগ্লিসারিক অ্যাসিড। এই 1,3 বিসফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে এবার একটা এডিপি থেকে এটিপি হবে, তাহলে থাকবে কি 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড, 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে 2-ফসফোগ্লিসারিক অ্যাসিড, 2-ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে হবে ফসফোইনল পাইরুভিক অ্যাসিড, এবং আমরা দেখছি ফসফোইনল পাইরুভিক অ্যাসিড থেকে আবার তৈরি হবে কি পাইরুভিক অ্যাসিড। এবং এই ফসফোইনল পাইরুভিক অ্যাসিড থেকে পাইরুভিক অ্যাসিড হওয়ার সময় আবার একটা এটিপি তৈরি হবে, এবং এই পাইরুভিক অ্যাসিডের বর্তমান নাম হচ্ছে পাইরুভেট। পাইরুভিক অ্যাসিড কয় অণু পাবো, এই পাশ থেকে এক অণু, আবার কিটোন থেকে এক অণু, তাহলে 2 অণু, কয় কার্বন বিশিষ্ট, 3 কার্বন বিশিষ্ট। তাহলে এটাই গ্লাইকোলাইসিসের উদ্দেশ্য। তাহলে গ্লাইকোলাইসিসে মোট পাওয়া গেল একটা এটিপি, দুইটা মানে এই পাশে দুইটা ওই সাইডে দুইটা, মোট 4টা। ব্যয় হয়ে গেছে কয়টা, একটা, দুইটা, তাহলে থাকে কয়টা, দুইটা, নিড এটিপি দুইটা।
NADH প্লাস এই পাশে একটা মানে কি ওই পাশে আরেকটা, তাহলে মোট হচ্ছে NADH প্লাস H দুইটা, পাইরুভিক অ্যাসিড এই পাশে একটা মানে ওই পাশে আরেকটা, পাইরুভিক অ্যাসিডও কয় অণু? 2 অণু। তবে পাইরুভিক অ্যাসিড 3 কার্বন বিশিষ্ট। এখন এখানে কিছু এনজাইমের নাম আছে, তুমি এটা তুমি নামের সাথে মিলাই নিতে পারবা। যখন গ্লুকোজ থেকে গ্লুকোজ 6 ফসফেট হবে, গ্লুকোজ সবাই জানো কি হেক্সোজ শর্করা, তাহলে এনজাইমের নাম হবে কি হেক্সোকাইনেস। এই যে গ্লুকোজ 6 ফসফেট থেকে ফ্রুক্টোজ 6 ফসফেট, যেটা গ্লুকোজ থেকে ফ্রুক্টোজ হচ্ছে বলে ফসফো, গ্লুকোজ থেকে হচ্ছে বলে গ্লুকো, তাহলে ফসফো গ্লুকো পরস্পর আইসোমার, তাই আইসোমারেস। তাহলে ফ্রুক্টোজ হচ্ছে তাই ফসফো, গ্লুকোজ থেকে হচ্ছে তাই গ্লুকো, এরা দুইজন আইসোমার তাই আইসোমারেস। তাহলে এনজাইমের নাম হচ্ছে ফসফোগ্লুকো আইসোমারেস। যখন ফ্রুক্টোজ থেকে আবার ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট হবে, ফ্রুক্টোজ থেকে ফ্রুক্টোজ হচ্ছে তাই ফসফো, ফ্রুক্টোজ হচ্ছে বলে ফসফো, ফ্রুক্টোজ থেকে হচ্ছে বলে কি ফ্রুক্টো, তাহলে ফসফোফ্রুক্টো কাইনেস। তাহলে এই যে এইভাবে তখন তুমি এনজাইমের নাম পড়বা, তারপর এখানে আছে অ্যালডেস। হ্যাঁ, এরকম তোমার প্রত্যেকটা এনজাইমের সাথে তুমি নামের সাথে মিল পাচ্ছ, তাহলে এখানে এনজাইমটাও আমাদের অত বেশি মনে রাখা লাগছে না, আমরা নামের সাথে মিলাই পড়লেই পারতেছি। তাহলে এটা হচ্ছে গ্লাইকোলাইসিস। তুমি ঠিক এটাকে যদি উল্টা করে লেখো, যে C3 চক্র, যেটা সবাই যেটা ক্যালভিন চক্র নামে চিনি আমরা, C3 মানেই কিন্তু ক্যালভিন চক্র। তাহলে C3 বা ক্যালভিন চক্র যেটা, সেখানে আমরা দেখবো কি প্রথমে কি হয়, ওখানে তো আমরা পড়ছি যেহেতু সালোক সংশ্লেষণ, তাহলে উদ্ভিদ কি নেবে তোমার থেকে? কার্বন ডাই অক্সাইড গ্রহণ করবে। তাহলে ক্যালভিন চক্রে আমরা জানি বিজ্ঞানী ক্যালভিন একটা তেজস্ক্রিয় কার্বনের আইসোটোপ নিয়ে সন্ধানী পদ্ধতিতে একটা এককোষী শৈবাল ক্লোরেলা, সেখানে যেটা চক্রাকার গতিপথ আবিষ্কার করছিল, সেটাই ক্যালভিন চক্র। এটার প্রথম স্থায়ী পদার্থ 3 কার্বন বিশিষ্ট ফসফোগ্লিসারিক অ্যাসিড, তাই এটার নাম হয়ে গেছে C3 চক্র। সেটাই আমরা এখন দেখব। C3 চক্রে কি হবে? কার্বন ডাই অক্সাইড গ্রহণ করবে। যেহেতু সালোক সংশ্লেষণের বিষয়, তোমরা সবাই জানো সালোক সংশ্লেষণ মানে উদ্ভিদ কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে, অক্সিজেন ত্যাগ করে। শ্বসন মানে কিন্তু অক্সিজেন গ্রহণ করে, কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে। আমরা এই সালোক সংশ্লেষণের মধ্যে যেহেতু পাচ্ছি, তাহলে C3 চক্র, তাহলে সেখানে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করবে। কে গ্রহণ করবে এর নামটা তোমার জানতে হবে। কার্বন ডাই অক্সাইড যে গ্রহণ করে তার নাম হচ্ছে RUBP। হ্যাঁ, RUBP অর্থাৎ রাইবোলোস 1,5 বিসফসফেট। তাহলে যে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে তার নাম কি মনে রাখবা? রাইবোলোস 1,5 বিসফসফেট, যেটাকে আমরা RUBP বলি। তাহলে এই RUBP এখানে কি গ্রহণ হবে? রাইবোলোস 1,5 বিসফসফেটের মধ্যে কি ঢুকবে? কার্বন ডাই অক্সাইড। এই যে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করবে, এতে এমনি এমনি গ্রহণ করতে পারবে না, একে একজন হেল্প লাগবে। কার হেল্প লাগবে? একটা এনজাইম। সেই এনজাইমের নাম তুমি মনে রাখবা হচ্ছে রুবিস্কো। তাহলে কার্বন ডাই অক্সাইড যে গ্রহণ করতে সাহায্য করবে RUBPর সাথে, এখানে যে এনজাইম সাহায্য করবে তার নাম হচ্ছে রুবিস্কো। হ্যাঁ, মনে না থাকলে মনে রাখবা, তোমার বান্ধবী রুবি দেয় ডিস্কো, তাই রুবিস্কো। এই রুবিস্কো কিন্তু পৃথিবীর সর্বাধিক গুরুত্বপূর্ণ এনজাইম। যখন তোমাকে সর্বাধিক গুরুত্বপূর্ণ এনজাইম বলবে, তখন তুমি দাগাবা রুবিস্কো। যখন তোমাকে বলবে প্রথম আবিষ্কৃত এনজাইম কোনটা, কোষ রসায়নে আমরা শিখছি জামাই, যাতে জাইমেস, রস হইতে ইস্ট কোষে পাওয়া যায়, সেই জাইমেস কিন্তু প্রথম আবিষ্কৃত এনজাইম। আর সর্বাধিক গুরুত্বপূর্ণ বললে রুবিস্কো। কোথায় হেল্প করছে? C3 চক্রে। কাকে হেল্প করছে? রাইবোলোস 1,5 বিসফসফেটকে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করতে সাহায্য করছে। আমরা জানি রাইবোলোস 1,5 বিসফসফেট 5 কার্বন বিশিষ্ট, সেখানে আরেকটা কার্বন ডাই অক্সাইড যুক্ত হচ্ছে। তাহলে এই যে রুবিস্কোর সাহায্যে হয়ে অস্থায়ী কিটো অ্যাসিড তৈরি করছে। তাহলে অস্থায়ী কিটো অ্যাসিড, এই অস্থায়ী কিটো অ্যাসিড এটা 6 কার্বন বিশিষ্ট হয়ে যাচ্ছে, কারণ ছিল এখানে 5 কার্বন, রুবিস্কো এনজাইমের সাহায্যে একটা কার্বন ডাই অক্সাইড যুক্ত হয়ে 6 কার্বন বিশিষ্ট অস্থায়ী কিটো অ্যাসিড। দেখো কিটো অ্যাসিডটা অস্থায়ী, নাইলে আমরা এটাকে কিটো অ্যাসিড চক্র বলতাম, কিন্তু যেহেতু এটা অস্থায়ী তাই এটাকে আমরা কিটো অ্যাসিড চক্র বলছি না। এই অস্থায়ী কিটো অ্যাসিডের মধ্যে যখন পানি যুক্ত হচ্ছে, তখন সে তৈরি করছে তোমার স্থায়ী পদার্থ, তার নাম হচ্ছে 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড। তাহলে 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড। তাহলে এই যে পানি যুক্ত হলো অস্থায়ী কিটো অ্যাসিডের সাথে, হয়ে যে 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি হলো, এটাই প্রথম স্থায়ী পদার্থ ক্যালভিন চক্রে। তাই যেহেতু প্রথম স্থায়ীতে 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড, এই যে 3 আছে সামনে, তাই ক্যালভিন চক্র অপর নাম হয়ে গেছে কি? C3 চক্র। তাহলে C3 চক্র আমরা বলছি 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড। এবার তুমি এই যে 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে কি হবে? তুমি তো সালোক সংশ্লেষণ করতেছো, এটা অন্ধকার পর্যায়ে হচ্ছে, এখানে তো শক্তি তৈরি হচ্ছে না, শক্তি আগে তৈরি হয়েছিল, সেই শক্তি এখন ব্যয় হবে। হ্যাঁ, কি কি শক্তি আছে? দুইটা রাসায়নিক শক্তি আছে, একটা ATP,
একটা ন্যাড এইচ প্লাস এইচ, তাহলে এই যে এটিপি, সেই এটিপি ভেঙে এবার কি হবে, এটিপি ভেঙে এডিপি হবে। হ্যাঁ, তাহলে দেখো ট্রাইফসফেট ভেঙে ডাইফসফেট হচ্ছে। তুমি একটু খেয়াল করলে দেখবা, তুমি যদি ব্যাক আসো, এটা আমরা গ্লাইকোলাইসিস করছিলাম, গ্লাইকোলাইসিসে 1,3 বিসফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে যখন এডিপি থেকে এটিপি হয়েছিল তখন 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড হয়েছিল। এই যে 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড, এটাই কিন্তু ওই C3 এর প্রথম স্থায়ী। তাহলে আমরা এখান থেকে এবার শুরু হবে আমাদের উল্টো পথে যাওয়া, গ্লাইকোলাইসিসের এটাই উল্টো পথে যাব। দেখো 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে আমরা ওখানে দেখছিলাম কি এটিপি থেকে এটিপি হয়েছে, কিন্তু এখানে কি হবে, এটিপি ভেঙে এডিপি হবে, অর্থাৎ কি একটা ফসফেট আমরা পড়ছি কি তোমার এটিপি ভাঙছে মানে একটা ফসফেট বেরিয়ে আসছে। তাই 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে লিখবা কি 1,3 বিসফসফোগ্লিসারিক অ্যাসিড। হ্যাঁ, একটা বেরিয়ে আসছে ফসফেট, তাই 1 সাথে 20 লাগাই দিবা, তাহলে 1,3 বিসফসফোগ্লিসারিক অ্যাসিড। তাহলে ছিল 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড, হয়ে যাচ্ছে 1,3 বিসফসফোগ্লিসারিক অ্যাসিড। তাহলে দেখো এই যে 1,3 বিসফসফোগ্লিসারিক অ্যাসিড পাইলা, তাহলে এখানে কিন্তু শ্বসনে পড়ছিলা, এটা থেকে এটা হয় 1,3 থেকে 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড হয়, আর এখানে 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে 1,3। তাহলে আবার উপরে ওঠো, আরেকটা শক্তি আছে, আমরা পড়ছিলাম যে গ্লাইকোলাইসিস যেটা ন্যাড থেকে ন্যাড এইচ প্লাস এইচ তৈরি হয়েছিল, এবার ন্যাড এইচ প্লাস এইচ কি হবে তোমার দেখো, হ্যাঁ আমরা পড়ছি ন্যাড এইচ প্লাস এইচ থেকে এখান থেকে আমরা কি হবে, এটা ভেঙে এনএডিপি হয়ে যাচ্ছে। তাহলে দেখো এনএডিপি এইচ প্লাস এইচ ভেঙে কি হচ্ছে, এনএডিপি হয়ে যাচ্ছে। তার মানে কি এখানে ডিহাইড্রোজেনাস আসছে, হাইড্রোজেন বেরিয়ে যাচ্ছে। তাহলে তখন কি হবে, তোমার একটা অ্যালডিহাইড হবে আর একটা হচ্ছে কিটোন হবে। তাহলে এখান থেকে আমরা চলে আসবো যে এখানে একটা হচ্ছে 3 ফসফোগ্লিসারালডিহাইড আর একটা ডাইহাইড্রক্সি অ্যাসিটোন, তাহলে একটা অ্যালডিহাইড একটা পাচ্ছে কিটোন। তাহলে দেখো এটা ভেঙে, তাহলে এখান থেকে আমরা জাস্ট উপরে আসলাম। তাহলে এবার কি দুইটা শক্তি ভেঙে গেছে, এখান থেকে এবার এই অ্যালডিহাইড আর কিটোন, এখান থেকে হবে কি ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট, ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট থেকে ফ্রুক্টোজ 6 ফসফেট, ফ্রুক্টোজ 6 থেকে গ্লুকোজ 6, গ্লুকোজ 6 থেকে গ্লুকোজ 1। তাহলে এই যে তুমি গ্লাইকোলাইসিসটা যদি সোজাভাবে পড়ে ফেলো, সেটা যদি উল্টো ভাবে লেখো, তখন তোমার কিন্তু C3 চক্র হয়ে যাচ্ছে। প্রথমে জাস্ট 2-3টা কথা পড়তে হচ্ছে, যে প্রথম কি গ্রহণ করে, রাইবোলোজ 1,5 বিসফসফেট কি গ্রহণ করে, কার্বন ডাই অক্সাইড কার সাহায্যে, রুবিস্কোর সাহায্যে, কি হচ্ছে অস্থায়ী কিটো অ্যাসিড, তার সাথে পানি যুক্ত হয়ে 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড। তারপরের টুকু আমরা জানি 3 থেকে 1,3 বিসফসফোগ্লিসারিক অ্যাসিড যখন এটিপি ভেঙে এডিপি হচ্ছে, 1,3 বিসফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে আমরা পড়ছি 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড, এই দুইটা আছে, একটা অ্যালডিহাইড একটা কিটোন, এটা 3 ফসফোগ্লিসারালডিহাইড এটা ডাইহাইড্রক্সি অ্যাসিটোন, তখন NADH প্লাস H ভেঙে কি হচ্ছে NADP হচ্ছে। আমরা বলছি যে এই দুইটা থেকে কি হবে, একটা ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট হবে, ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট থেকে ফ্রুক্টোজ 6, ফ্রুক্টোজ 6 থেকে গ্লুকোজ 6, গ্লুকোজ 6 থেকে গ্লুকোজ 1, এবং দুইটা হবে একটা ADP গ্লুকোজ একটা UDP গ্লুকোজ। ADP থেকে হবে স্টার্চ, UDP থেকে হবে সুক্রোজ। তাহলে ADP থেকে হবে স্টার্চ, UDP থেকে হবে সুক্রোজ। দেখো C3 চক্র, আশা করি তোমার আর ভুল হবে না। তাহলে গ্লাইকোলাইসিস আর C3 যদি এইভাবে তোমরা পড়ো, হ্যাঁ দুইটার মধ্যে একটা তোমাদের পরীক্ষায় এবার চলে আসতে পারে ইনশাআল্লাহ, তাহলে তোমরা এটা কিন্তু তখন ফুল মার্কস পাবা। তাহলে আমরা এটা গেল C3 মানে ক্যালভিন চক্র পড়লাম, আর C4 আর একটা চক্র আছে, হ্যাঁ C4 যেটা হ্যাস এন্ড স্লাক চক্র। C4 এ কি হয়, C4 টা একদমই সহজ, তোমরা যদি দেখো C3 তে যারা কার্বন ডাই অক্সাইড গ্রহণ হবে, C4 এও কার্বন ডাই অক্সাইড গ্রহণ করবে। তাহলে C4 এ সেখানে যে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করবে, কে করবে, এখানে কার্বন ডাই অক্সাইডের গ্রাহক হচ্ছে তোমার মনে রাখতে হবে এই যে গ্লাইকোলাইসিসে যে 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড, এই ফসফোইনল পাইরুভিক অ্যাসিড যে ছিল, ওই যে গ্লাইকোলাইসিস দেখো পাইরুভিক অ্যাসিডের ঠিক আগেরটা, লাস্টের আগেরটা, আমরা গ্লাইকোলাইসিসের শেষে পাই পাইরুভিক অ্যাসিড, ঠিক তার আগে ছিল কি ফসফোইনল পাইরুভিক অ্যাসিড। তাহলে এখানে যে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করবে ফসফোইনল পাইরুভিক অ্যাসিড, তাহলে ফসফোইনল পাইরুভিক অ্যাসিড। এই ফসফিনল পাইরুভিক অ্যাসিড কয় কার্বন বিশিষ্ট তোমরা সবাই জানো, 3 কার্বন, কারণ আমরা পড়ছিলাম গ্লুকোজ ভেঙে হয়ে যখন অ্যালডিহাইড আর কিটোন হয় দুই পাশে 3 কার্বন হয়ে যায়। তাহলে ফসফিনল পাইরুভিক অ্যাসিড বা পাইরুভিক অ্যাসিড সবাই 3 কার্বন বিশিষ্ট। তাহলে এখানে একটা কার্বন ডাই অক্সাইড গ্রহণ করবে, এবং এই গ্রহণ করতে সাহায্য করবে যে এনজাইম, তার নাম হচ্ছে কার্বো অক্সিলেস। এখানকার এনজাইমের নাম কার্বো অক্সিলেস। তোমরা সবাই জানো এনজাইমের লাস্টে কি থাকে, এস থাকে। তাহলে এখানে যে এনজাইম যে গ্রহণ করতে সাহায্য করছে তার নাম কার্বো অক্সিলেস এনজাইম। তাহলে তুমি C3 আর C4 মিলাবা, C3 তে প্রথম কার্বন ডাই অক্সাইড গ্রহণ করছে RUBP রাইবোলোজ 1,5 বিসফসফেট, আমরা পড়ছি C4 এ প্রথম কার্বন ডাই অক্সাইড গ্রহণ করছে ফসফোইনল পাইরুভিক অ্যাসিড। হ্যাঁ আমরা পড়ছি যে রাইবোলোজ 1,5 বিসফসফেট ছিল 5 কার্বন, তার সাথে একটা কার্বন ডাই অক্সাইড যুক্ত করে দেশ থেকে রুবিস্কো হয়ে যাচ্ছে 6 কার্বন বিশিষ্ট অস্থায়ী কিটো অ্যাসিড। আর C4 এ
এখানে তোমার হ্যাসান স্ল্যাক চক্র যেটা C4 আর কি, এখানে কি হচ্ছে, কার্বন ডাই অক্সাইড গ্রহণ করতে সাহায্য করছে কার্বক্সিলেজ। এই ফসফিনল পাইরুভিক অ্যাসিড ছিল 3 কার্বন বিশিষ্ট, তার সাথে একটা কার্বন ডাই অক্সাইড যুক্ত হয়ে 4 কার্বন বিশিষ্ট অক্সালো অ্যাসিটিক অ্যাসিড হবে। তাহলে কি হবে, অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। তাহলে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড কয় কার্বন হয়ে যাবে, 4 কার্বন। তাহলে এই যে 4 কার্বন বিশিষ্ট অক্সালো অ্যাসিটিক অ্যাসিড হচ্ছে, এটাই প্রথম স্থায়ী পদার্থ C4 এর, মানে হ্যাসান স্ল্যাক চক্রের প্রথম স্থায়ী এই 4 কার্বন বিশিষ্ট অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। তাই এই চক্রের নাম হয়ে গেছে কি C4 চক্র। তাহলে ওখানে যেরকম প্রথম স্থায়ী পাইলা 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড, তাই C3 চক্র। এখানেও প্রথম স্থায়ী পাচ্ছি 4 কার্বন বিশিষ্ট অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, তাই এটা C4 চক্র। তাহলে এই যে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড পাইলাম, এবং এতক্ষণ পর্যন্ত কোথায় ঘটলো, মেসোফিল কোষে। C4 এর ক্ষেত্রে দেখা যায় কি দুইটা আলাদা আলাদা কোষ আছে, একটা মেসোফিল, একটা বান্ডিল শীট। তাহলে প্রথমে কার্বন ডাই অক্সাইড গ্রহণ হলো, ফসফিনল পাইরুভিক অ্যাসিড গ্রহণ করলো কার্বক্সিলেজের সাহায্যে, অস্থায়ী কি হলো, 4 কার্বন বিশিষ্ট অক্সালো অ্যাসিটিক অ্যাসিড হইলো। এগুলো সব মেসোফিল কোষে হইলো। এই অক্সালো অ্যাসিটিক অ্যাসিড থেকে এখন কি হয়, এর মধ্যে তোমার ডিহাইড্রোজিনেস হয়। ডিহাইড্রোজিনেস যেরকম আমরা পড়ছি কি, যে ন্যাট NADPH+H যেটা আছে শক্তি আর কি, সেটা ভাঙে। কারণ C4 তো চালক সংশ্লেষণের, এবং এই C3 C4 দুইটা অন্ধকার পর্যায়ে হয়। তাহলে ওই যে প্রথমে যে আলোক শক্তি থেকে যে রাসায়নিক শক্তি হয় ATP আর NADPH+H, এই দুইটা ভাঙবে। তাহলে এখানে NADPH+H ভেঙে যখন NADP তৈরি হবে, অর্থাৎ কি ডিহাইড্রোজেনেস হবে, হাইড্রোজেন বের হয়ে যাবে। মানে সেখানে তখন কি হবে, ওই যে 4 কার্বন বিশিষ্ট অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, সেখান থেকে হবে ম্যালিক অ্যাসিড, ম্যালিক অ্যাসিড বা অ্যাসপার্টিক অ্যাসিড। তাহলে ম্যালিক অ্যাসিড বা অ্যাসপার্টিক অ্যাসিড, তাহলে ম্যালিক অ্যাসিড বা অ্যাসপার্টিক অ্যাসিড, এটাও মেসোফিল কোষে হবে। এই ম্যালিক অ্যাসিড বা অ্যাসপার্টিক অ্যাসিড হওয়ার পরে সেটা মেসোফিল কোষ থেকে বান্ডেল শীতে চলে যাবে। তাহলে দেখো, ফার্স্টে পড়লা ফসফোইনল পাইরুভিক অ্যাসিডের মধ্যে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করলো, রাইবোলো এই কার সাহায্যে, কার্বক্সিলেজ এনজাইমের সাহায্যে কি তৈরি হলো, 4 কার্বন বিশিষ্ট অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। সেখানে আবার ডিহাইড্রোজেনেস হলো, অর্থাৎ NADPH+H থেকে হাইড্রোজেন বের হয়ে NADP তৈরি হলো, ফলে কি হলো, ম্যালিক অ্যাসিড বা যেটাকে বলা হচ্ছে অ্যাসপার্টিক অ্যাসিড। এটা মেসোফিল কোষ থেকে আবার চলে যাবে কোথায়, পাশের কোষে, বান্ডিল শীত কোষে। এই যে মেসোফিল কোষ থেকে যে বান্ডিল শীত কোষে যাবে, কিসের মাধ্যমে যাবে, একটা পথে যাবে, ছিদ্র পথ, যেটাকে বলা হয় প্লাজমোডেসমাটা। যারা বোটানির ফার্স্ট অধ্যায় পড়ছো, যে দুইটা পাশাপাশি কোষের কোষ প্রাচীরের যে সূক্ষ্ম ছিদ্র পথ, হ্যাঁ, ওই যে কূপ এলাকার মধ্যে যে সাইটোপ্লাজমিক সংযোগ থাকে, এই সূক্ষ্ম ছিদ্র পথে, তাকেই কিন্তু বলা হয় প্লাজমোডেসমাটা। তাহলে যেহেতু মেসোফিল কোষ থেকে বান্ডিল শীত কোষে যাচ্ছে, সেটা প্লাজমোডেসমাটার মাধ্যমে, তাহলে এটা আমরা জানলাম। তারপরে কি হবে, এই ম্যালিক অ্যাসিড বা অ্যাসপার্টিক অ্যাসিড মেসোফিল থেকে বান্ডিল শীতে যাওয়ার পরে সেখানে আরেকটা এনজাইম কাজ করবে। প্রথমে কার্বন ডাই অক্সাইডকে গ্রহণ করতে সাহায্য করলো কার্বক্সিলেজ, এবার কার্বন ডাই অক্সাইডকে বের হতে সাহায্য করবে ডিকার্বক্সিলেজ। ফলে একটা কার্বন ডাই অক্সাইড বের হবে, বের হয়ে চলে যাবে C3 তে, এবং এটা থেকে তখন আবার পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হবে। হ্যাঁ, তাহলে এখান থেকে তুমি কি পাবা, ওই ম্যালিক অ্যাসিড বা অ্যাসপার্টিক অ্যাসিড থেকে যখন কার্বন ডাই অক্সাইড বের হচ্ছে ডিকার্বক্সিলেজ এনজাইমের সাহায্যে, তখন হচ্ছে পাইরুভিক অ্যাসিড। সেই পাইরুভিক অ্যাসিড আবার তখন বান্ডিল শীট থেকে আবার মেসোফিল কোষে ব্যাক আসবে ওই প্লাজমোডেসমাটার মাধ্যমে। সেই পাইরুভিক অ্যাসিড থেকে কি হবে তোমরা সবাই জানো, হ্যাঁ, ফসফিনল পাইরুভিক অ্যাসিড থেকে যদি পাইরুভিক অ্যাসিড হয়, তাহলে পাইরুভিক অ্যাসিড থেকে হবে কি, ফসফোইনল পাইরুভিক অ্যাসিড। ওই যে প্রথমে যেটা পাইলাম, তাহলে এই যে ফসফিনল পাইরুভিক অ্যাসিড হলো, সেখানে কাজ করলো পাইরুভিক অ্যাসিড কাইনেস। তখন একটা কি হলো, যেহেতু তুমি জানো ফসফিনল পাইরুভিক অ্যাসিড থেকে পাইরুভিক অ্যাসিড তৈরি হওয়ার সময় এডিপি থেকে এটিপি তৈরি হয়, এটা থেকে এটা হওয়ার সময় কি এটিপি ভেঙে এডিপি হবে, কারণ আমরা বলছি C4 তো এখানে কি শক্তি ব্যয় হবে, তাহলে এটা ভেঙে এটিপি থেকে এডিপি হচ্ছে, তখন কি, তখন এই পাইরুভিক অ্যাসিড থেকে ফসফিনল পাইরুভিক অ্যাসিড আসছে। এটা হচ্ছে C4 চক্র। এটা আরো সহজ, তুমি বইয়ের মধ্যে বের করে জাস্ট এটা দেখলেই হবে। ঠিক আছে, এই C4 এর মধ্যে তিনটা জিনিস আছে, একটা NADP ম্যালিক এনজাইম আছে, একটা হচ্ছে NAD ম্যালিক এনজাইম আছে, আর একটা ফসফোইনল পাইরুভেট কার্বক্সিকাইনেজ আছে। হ্যাঁ, তাহলে দেখো C4 এর মধ্যে যদি NADP ম্যালিক এনজাইম বলে, C4 এর মধ্যে যদি তোমার NADP ম্যালিক এনজাইম বলে, সেখানে তুমি মনে রাখবা ভাই ক্রাশ খাইছে। হ্যাঁ, তাহলে ভাই ক্রাশ খাইছে, তাহলে ভাই মানে কি, ভতে ভুট্টা, রস্বইতে ইক্ষু, ক্রাতে হচ্ছে ক্রাব ঘাস, আর দন্তের সাথে কি সরগাম। তাহলে তোমার C4 এর মধ্যে যে তিনটা জিনিস আমরা পাবো, একটা হচ্ছে NADP ম্যালিক এনজাইম, একটা হচ্ছে NAD ম্যালিক এনজাইম। আমরা বলছি NADP বললে ভাই ক্রাশ খাইছে, ভতে ভুট্টা, রস্বইতে ইক্ষু, ক্রাতে ক্রাব ঘাস, দন্তের সাথে সরগাম। আর NAD ম্যালিক এনজাইম বললে মনে রাখবা চাকমা।
হ্যাঁ, তাহলে চাকমার চতে চীনা, কত হচ্ছে কাউন, মত হচ্ছে মিল্লাত। চীনা, কাউন আর মিল্লাত চাকমা, ঠিক আছে। আর যেটা ফসফোইনল পাইরুভেট কার্বক্সিকাইনেজ, তার মধ্যে একটা আছে গিনি ঘাস। তাহলে ফসফোইনল পাইরুভেট কার্বক্সিকাইনেজ আছে কি গিনি ঘাস। তাহলে এই যে তিনটা, এটা একটু মনে রাখতে হবে। C4 আমরা পড়লাম। আর আমরা এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ, সেটা পর্ব হচ্ছে কি ক্রেবস চক্র। তোমাদের ওইদিকে পড়লা কি C3C4, ওইদিকে গ্লাইকোলাইসিস পড়লা। শ্বসনের যে 3 নাম্বার ধাপ, যেটা শ্বসনের প্রথম ধাপ গ্লাইকোলাইসিস, দ্বিতীয় ধাপ যেটা সেটা হচ্ছে কি পাইরুভিক অ্যাসিডের অক্সিডেশন হয়, হয়ে কি হয় অ্যাসিটাইল কোয়ে। হ্যাঁ, তাহলে দ্বিতীয় ধাপে কিন্তু কি হয়, যে তুমি এই যে লাস্টে কি পাইলা, গ্লাইকোলাইসিসের শেষে কি পাইছো, পাইরুভিক অ্যাসিড পাইছো। হ্যাঁ, তাহলে আমরা আগে ওইটাও দেখে নিই, আমরা ওই ধাপটা আর বাদ দেব না। হ্যাঁ, তাহলে যেটা আমরা গ্লাইকোলাইসিসে পাইছি, গ্লাইকোলাইসিসের শেষে কি পাইছি, পাইরুভিক অ্যাসিড। এই যে পাইরুভিক অ্যাসিড আমরা পাইছি কয় কার্বন বিশিষ্ট, 3 কার্বন বিশিষ্ট। কয় অণু পাইছি, 2 অণু। হ্যাঁ, তাহলে এই যে 2 অণু 3 কার্বন বিশিষ্ট যে পাইরুভিক অ্যাসিড পাইছি, সেখান থেকে কি হবে, অ্যাসিটাইল কোয়ে হবে। অ্যাসিটাইল কোয়ে, অ্যাসিটাইল কোয়েতে কি হবে, কার্বন 2টা হয়ে যাবে, 2 কার্বন বিশিষ্ট হয়ে যাবে। এবং এটা কয় অণু হবে, এটাও 2 অণু। তাহলে 2 অণু থেকে 2 অণুই হবে। তবে পাইরুভিক অ্যাসিডে কার্বন ছিল 3 কার্বন, এই অ্যাসিটাইল কোয়েতে কার্বন পাবা 2 কার্বন। কিভাবে, কারণ এখানে কি হবে, তোমার একটা ন্যাড থেকে ন্যাড H+H তৈরি হবে। হ্যাঁ, এবং সেই সময় এখান থেকে কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে যাবে। তাহলে কার্বন ডাইঅক্সাইড যেহেতু 2 অণু থেকে কয় অণু কার্বন ডাইঅক্সাইড বেরোবে, 2 অণু কার্বন ডাইঅক্সাইড বেরোয় যাবে। হ্যাঁ, তাহলে তুমি যখন যে সালক সংশ্লেষণ বিক্রিয়ায় পড়ছো না, যে এক অণু গ্লুকোজ তৈরি করতে 6 অণু কার্বন ডাইঅক্সাইড লাগে, তো সেই 6 অণু কার্বন ডাইঅক্সাইড কি শ্বসনের মধ্যে উৎপন্ন হবে। শ্বসনের মধ্যে গ্লাইকোলাইসিসে কোনো কার্বন ডাইঅক্সাইড পাবো না আমরা। মোট যে 6 অণু কার্বন ডাইঅক্সাইড, তার 2 অণু পাচ্ছি কোথায়, পাইরুভিক অ্যাসিডের অক্সিডেশনে। বাকি 4 অণু তুমি ক্রেবস চক্রে পাবা। তাহলে 4 আর 2 6 অণু হবে। তো আমরা এখান থেকে এইটুকুই, যে যেটা পাইরুভিক অ্যাসিডের অক্সিডেশন, যেটা 2 নাম্বার ধাপ, যেটা পাইরুভিক অ্যাসিড 2 অণু ছিল 3 কার্বন বিশিষ্ট, সেখান থেকে অ্যাসিটাইল কোয়ে হলো 2 কার্বন বিশিষ্ট, এটাও 2 অণু আমরা পাচ্ছি। সেখান থেকে ন্যাড H+H হলো এবং 2টা কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে গেল। এবং এই অ্যাসিটাইল কোয়েটা মূলত প্রথম আর 3 নাম্বার ধাপে সংযোগ স্থাপনকারী, মানে প্রথম ধাপ গ্লাইকোলাইসিস, 3 নাম্বার ধাপের নাম হচ্ছে কি ক্রেবস চক্র, তাদের একটা সংযোগকারী মাঝে মাঝে যে একটা অবস্থা। তাহলে এরপরে এই পাইরুভিক অ্যাসিড অক্সিডেশন হয়ে কি পাইলা, অ্যাসিটাইল কোয়ে পাইলা। কয় কার্বন বিশিষ্ট, 2 কার্বন বিশিষ্ট। কয় অণু, 2 অণু। এখান থেকে এবার আমাদের ক্রেবস চক্র শুরু হবে। হ্যাঁ, তাহলে ক্রেবস চক্র যেটা, ক্রেবস চক্র আমরা দেখবো এখানে, এটা খুবই গুরুত্বপূর্ণ। ক্রেবস চক্র, এই ক্রেবস চক্রের মধ্যে আমরা পাবো যে তুমি তাহলে ফার্স্টে কি হবে, কি পাবা, আমরা পাচ্ছি অ্যাসিটাইল কোয়ে। তাহলে অ্যাসিটাইল কোয়ে কয় অণু পাইছো, 2 অণু। কয় কার্বন বিশিষ্ট, 2 কার্বন বিশিষ্ট। হ্যাঁ, এবং এই অ্যাসিটাইল কোয়ের মধ্যে এটা কার সাথে যুক্ত হবে, অ্যাসিটাইল কোয়েটা আমরা দেখব এখান থেকে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড কার সাথে যুক্ত হবে, অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। অক্সালো অ্যাসিটিক অ্যাসিড কয় কার্বন ছিল, 4 কার্বন। এবং এখানে যে সাহায্য করবে যে এনজাইমটা, তার নাম হচ্ছে সাইট্রেট সিনথেস। তাহলে সাইট্রেট সিনথেস, তাহলে সাইট্রেট সিনথেসের মাধ্যমে এখানে কি হবে, তোমার এই যে অ্যাসিটাইল কোয়েটা, সেটা অক্সালো অ্যাসিটিক অ্যাসিড আমরা পড়ছি। এটা যেহেতু ক্রেবস চক্র মানে শ্বসনের ধাপ, তাহলে শ্বসনের সাথে যে তোমার সালোক সংশ্লেষণের সম্পর্ক আছে। এই সালোক সংশ্লেষণে আমরা যে C4 চক্র পড়লাম, তার প্রথম স্থায়ী পদার্থ যেটা 4 কার্বন বিশিষ্ট অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, তার সাথে অ্যাসিটাইল কোয়ে এসে মিলিত হবে। তাহলে 4 কার্বন বিশিষ্ট অক্সালো অ্যাসিটিক অ্যাসিডের সাথে যখন 2 কার্বন বিশিষ্ট অ্যাসিটাইল কোয়ে যুক্ত হবে, তখন 6 কার্বন বিশিষ্ট সাইট্রিক অ্যাসিড তৈরি হবে। তাহলে 6 কার্বন বিশিষ্ট কি হবে, সাইট্রিক অ্যাসিড। তাহলে এই যে সাইট্রিক অ্যাসিড, এটা কয় কার্বন বিশিষ্ট, 6 কার্বন, কারণ এখানে 2 এখানে 4, মোট 6 কার্বন। এবং এই যে এনজাইম সাহায্য করলো, সেই এনজাইমের নাম হচ্ছে সাইট্রেট সিনথেটেস। তাহলে সাইট্রেট সিনথেস, এই এনজাইমের সাহায্যে কি হলো, সাইট্রেট সিনথেসের মাধ্যমেই তোমার অক্সালো অ্যাসিটিক অ্যাসিডের সাথে আমরা কি পাচ্ছি, সেটা তোমার এই যে অ্যাসিটাইল কোয়ে যুক্ত হয়ে আমরা সাইট্রিক অ্যাসিড পাচ্ছি। তাহলে ফার্স্টে যেহেতু সাইট্রিক অ্যাসিড পাইলাম, তাই এই ক্রেবস চক্রের অপর নাম সাইট্রিক অ্যাসিড চক্র। হ্যাঁ, তাহলে সাইট্রিক অ্যাসিড চক্র বা এটাকে TCA সাইকেল বলা হয়। হ্যাঁ, তাহলে TCA সাইকেল যেটা ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড সাইকেল, তাহলে এটা TCA সাইকেল। তাহলে ট্রাই কার্বক্সিলিক অ্যাসিডিক সাইকেল, ঠিক আছে। তাহলে TCA সাইকেল, তাহলে ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড সাইকেল আমরা পড়ছি।
এটাই সাইট্রিক অ্যাসিড চক্র বলা হয়, কারণ এখানে প্রথম তৈরি হচ্ছে কি সাইট্রিক অ্যাসিড। যেরকম ক্যালভিন চক্রে প্রথম পাওয়া যায় 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড, তাই সেটা C3 চক্র। আমরা পড়ছি কি যে যেটা আছে তোমার হ্যাসেন-স্ল্যাক চক্র, সেখানে প্রথম পাওয়া যায় 4 কার্বন বিশিষ্ট অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, তাই সেটা হচ্ছে C4 চক্র। আমরা পাচ্ছি কি যে এখানে প্রথম পাওয়া যায় সাইট্রিক অ্যাসিড, তাই এটা সাইট্রিক অ্যাসিড চক্র। কিভাবে পাচ্ছ? 4 কার্বন বিশিষ্ট অক্সালো অ্যাসিটিক অ্যাসিডের সাথে 2 কার্বন বিশিষ্ট অ্যাসিটাইল কোয়ে মিলিত হয়, কে সাহায্য করে? সাইট্রেট সিনথেস। এর মাধ্যমে কি তৈরি হচ্ছে? সাইট্রিক অ্যাসিড। এই সাইট্রিক থেকে হবে কি? আইসোসাইট্রিক। আগে এটা মনে রাখবা, সাইট্রিক থেকে আইসোসাইট্রিক, আইসোসাইট্রিক থেকে আলফা কিটোগ্লুটারিক, আলফা কিটোগ্লুটারিক থেকে সাকসিনাইল কোয়ে, সাকসিনাইল কোয়ে থেকে সাকসিনিক অ্যাসিড, সাকসিনিক থেকে ফিউমারিক, ফিউমারিক থেকে ম্যালিক, ম্যালিক থেকে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। তা তুমি এটা যদি একটু এইভাবে মনে রাখতে কষ্ট হয়ে যায়, তুমি একটা কথা মনে রাখবা। হ্যাঁ, সে কথাটা কি মনে রাখবা? প্রথমেই তাহলে আমরা পাচ্ছি কি, তাহলে মনে রাখবা সুমি আসো কাটো মাছ। হ্যাঁ, তাহলে সুমি আসো কাটো শাক। সুমি বলছে শাক ফেলো মাছ আনো। হ্যাঁ, তাহলে তুমি সুমিকে বলছো সুমি আসো কাটো শাক, সুমি বলছে শাক ফেলো মাছ আনো। তাহলে এই কথাটা মনে রাখলে তোমার ক্রেপ চক্র হয়ে যাবে। সুমি আসো কাটো শাক, তুমি সুমিকে ডাক দিচ্ছ সুমি আসো কাটো শাক, সুমি বলছে কি শাক ফেলো মাছ আনো। তাহলে এই যে দেখো সুমির প্রথমে কি আছে? হ্যাঁ, সাইট্রিক অ্যাসিড। তাহলে সুমিতে কি মনে রাখবা? সাইট্রিক অ্যাসিড। আসোতে আইসোসাইট্রিক, তারপরে কাটোতে হচ্ছে কিটোগ্লুটারিক মানে আলফা কিটোগ্লুটারিক, শাকতে সাকসিনাইল কোয়ে, আবার শাক ফেলোতে শাকতে সাকসিনাইল কোয়ে থেকে সাকসিনিক অ্যাসিড, ফেলোতে হচ্ছে কি সাকসিনিক থেকে ফিউমারিক, মাছ থেকে হচ্ছে ম্যালিক, আর আসতে হচ্ছে কি আনোতে হচ্ছে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। তাহলে এই যে দেখো এগুলো আমাদের কি পাইলাম? তাহলে আমরা ক্রেব চক্র। তাহলে এটা তুমি যদি বইয়ের মধ্যে খেয়াল করো, তাহলে ফার্স্টে এই সাইট্রিক অ্যাসিড থেকে যখন তুমি পাবা আইসোসাইট্রিক, এই যে আমরা পড়ছি সুমিতে সাইট্রিক অ্যাসিড, সুমি আসতে হচ্ছে আইসোসাইট্রিক অ্যাসিড, তাহলে আইসোসাইট্রিক। তাহলে আইসোসাইট্রিক অ্যাসিড যখন হবে, এখানে কাজ করবে যে এনজাইমটা, তার নাম হচ্ছে অ্যাকোনিটেস। তাহলে অ্যাকোনিটেস, এখানে খালি এই এনজাইমটা একটু স্পেশালি পড়তে হবে, এর নামের সাথে মিল নাই। বাকি দেখো আইসোসাইট্রিক থেকে যখন এই যে কিটোগ্লুটারিক মানে আলফা কিটোগ্লুটারিক অ্যাসিড হবে, তখন ওই যে আইসোসাইট্রিক থেকে হয় এনজাইমের নাম পাবা আইসোসাইট্রেট ডিহাইড্রোজিনেস। আবার যখন আলফা কিটোগ্লুটারেট থেকে যখন সাকসিনাইল কোয়ে হবে, আলফা কিটোগ্লুটারেট ডিহাইড্রোজেনাস এনজাইম কাজ করবে। হ্যাঁ, তারপর সাকসিনাইল কোয়ে থেকে যখন সাকসিনিক অ্যাসিড হবে, সাকসিনাইল কোয়ে সিনথেস কাজ করবে। সাকসিনিক অ্যাসিড থেকে ফিউমারিক যখন, তখন সাকসিনেট ডিহাইড্রোজিনেস আমরা পাচ্ছি। যখন ফিউমারিক থেকে ম্যালিক অ্যাসিড হবে, তখন ফিউমারেস এনজাইম কাজ করবে। ম্যালিক থেকে যখন অক্সালো অ্যাসিটিক অ্যাসিড হবে, তখন সেটা ম্যালেট ডিহাইড্রোজিনেস কাজ করবে। প্রত্যেকটা তোমার বইয়ের মধ্যে বের করে দেখো, প্রত্যেকটা নামের সাথে এনজাইমের মিল আছে, এক্সেপ্ট কোনটা? অ্যাকোনিটেস প্রথমে কাজ করছে, অ্যাকোনিটেস, বাকি সবার নামের সাথে মিল পাবা। হ্যাঁ, তাহলে আমরা বলছি যেটা তোমার ক্রেব চক্র, সেটা তুমি মনে রাখবা কি? সুমি আসো কাটো শাক, শাক ফেলো মাছ আনো। হ্যাঁ, তাহলে সুমি আসো কাটো শাক, শাক ফেলো মাছ আনো। হ্যাঁ, তাহলে সুমি মনে রাখতে পারো, তাহলে বা সুইটি মনে রাখতে পারো। হ্যাঁ, তাহলে তাহলে সাইটিক যেহেতু, তাহলে সুইটি মনে রাখলেও ভালো হবে। হ্যাঁ, তাহলে সাইটিক, তাই কি সাইটিক, সুইটি থেকে সাইটিক পড়তে পারো। হ্যাঁ, তাহলে এটা তোমার ক্রেব চক্রের মধ্যে কি কি উৎপন্ন হয়, এন থেকে কয়েকটা জিনিস পাবা। এখানে তোমার ন্যাডেস প্লাস এইচ হবে কয়টা? 3টা। ওই যে আইসোসাইটিক থেকে যখন আলফা কিটোগ্লুটারিক হয় তখন একটা, আলফা কিটোগ্লুটারিক থেকে যখন সাকসিনাইল কোয়ে হয় তখন আরেকটা, এবং সেই সময় দুই অণু কি হয়? কার্বন ডাই অক্সাইড বের হয়ে যায়। আবার ওই লাস্টে যখন ম্যালেট থেকে যখন ম্যালিক অ্যাসিড থেকে যখন অক্সালো অ্যাসিটিক অ্যাসিড হবে, তখন আবার কি হবে? আরেকটা ন্যাড থেকে ন্যাডেস প্লাস এইচ হবে। তাহলে এই যে 3টা হবে, 3টা মানে কয়টা? 6টা, কারণ এক অণু থেকে 3টা হয়। তুমি অ্যাসিটাইল কোয়ে তো 2 অণু, তাহলে 3 দুগুণে 6টা ন্যাডেস প্লাস এইচ পাবা। হ্যাঁ, যখন তোমার আলফা কিটোগ্লুটারিক গেল, যে তোমার ইয়া থেকে সাকসিনাইল কোয়ে থেকে যখন সাকসিনিক অ্যাসিড হয়, তখন একটা এডিপি থেকে এটিপি হয়। সাকসিনিক অ্যাসিড থেকে যখন ফিউমারিক অ্যাসিড হয়, তখন একটা ফ্যাট থেকে ফ্যাট H2 হয়। তাহলে এটা একটু বই সামনে নিয়ে দেখলেই তোমাদের মাথার মধ্যে সাজানো হয়ে যাবে। সুইটি আসো কাটো শাক, শাক ফেলো মাছ আনো, এটাই তোমার ক্রেব চক্র। তাহলে ক্রেব চক্র আরেকবার বলছি, তোমরা একটু সবাই বই সামনে নিয়ে একটু খেয়াল করবা। প্রথমেই ওই যে পাইরুভিক অ্যাসিড যখন অক্সিডেশন হলো 2 নম্বর ধাপ, সেখান থেকে কি উৎপন্ন হলো? সেখান থেকে হলো কিন্তু তোমার অ্যাসিটাইল কোয়ে। কয় কার্বন বিশিষ্ট? 2 কার্বন বিশিষ্ট। কয় অণু? 2 অণু।
সেটা মিলিত হচ্ছে যে 4 কার্বন বিশিষ্ট অক্সালোঅ্যাসিটিক অ্যাসিডের সাথে, ফলে 6 কার্বন বিশিষ্ট সাইট্রিক অ্যাসিড হচ্ছে এবং কাজ করছে সাইট্রিক অ্যাসিড তৈরিতে সাহায্য করছে সাইট্রেট সিনথেজ এনজাইম। এই যে সাইট্রিক অ্যাসিড প্রথমে হলো, তাই এই চক্রের অপর নাম সাইট্রিক অ্যাসিড চক্র বা এটাকে টিসিএস সাইকেলও বলা হয়। সাইট্রিক থেকে যে সুইটিতে সাইট্রিক অ্যাসিড, আসলে আইসোসাইট্রিক, তাহলে এই জায়গায় একটা এনজাইম কাজ করবে। সাইট্রিক থেকে আইসোসাইট্রিক হওয়ার সময় অ্যাকোনিটেস, আইসোসাইট্রিক থেকে কিটো, কাটোতে আসছে কিটো আলফা কিটো গ্লুটারিক অ্যাসিড, তখন কাজ করবে হচ্ছে সাইট্রিক আইসোসাইটেট ডিহাইড্রোজিনেস, তখন এটা ন্যাট থেকে ন্যাট H+H হবে এবং একটা কার্বন ডাই অক্সাইড বের হবে। আলফা কিটো গ্লুটারেট থেকে হবে সাকসিনাইল কোয়ে, এই যে আলফা কিটো গ্লুটারেট থেকে সাকসিনাইল কোয়ের জন্য কাজ করবে আলফা কিটো গ্লুটারেট ডিহাইড্রোজিনেস, তখন এটা ন্যাট থেকে ন্যাট H+H হবে আর একটা কার্বন ডাই অক্সাইড বের হবে। তাহলে এই যে কার্বন ডাই অক্সাইড দুইটা মানে 4টা, এখানে 4টা, ওইদিকে আগে 2টা পড়ছিল, মোট 6টা। হ্যাঁ, এই সাকসিনাইল কোয়ে থেকে যখন সাকসিনিক অ্যাসিড হবে, সাকসিনাইল কোয়ে সিনথেটেস কাজ করবে, তখন কি হবে, একটা এডিপি থেকে এটিপি তৈরি হবে। হ্যাঁ, এই যে সাকসিনিক অ্যাসিড থেকে ফিউমারিক অ্যাসিড হবে, তখন তোমার সাকসিনেট ডিহাইড্রোজেনাস কাজ করবে, তখন তোমার আবার একটা ফ্যাট থেকে ফ্যাট H2 তৈরি হবে। হ্যাঁ, এই যে ফিউমারিক অ্যাসিড থেকে ম্যালিক অ্যাসিড হবে, ফিউমারেস কাজ করবে। ম্যালিক অ্যাসিড থেকে অক্সালোঅ্যাসিটিক অ্যাসিড হবে, তাহলে ম্যালেট ডিহাইড্রোজেনাস কাজ করবে, তখন আরো একটা ন্যাট থেকে ন্যাট H+H হবে। তাহলে মোট ন্যাট H+H হবে 3টা মানে 6টা, এটিপি একটা মানে 2টা, ফ্যাট H2 একটা মানে 2টা, আর কার্বন ডাই অক্সাইড 2টা বের হবে মানে 4টা। এই 4টা পাইরুভিক অ্যাসিড অক্সিডেশনে 2টা, মোট কার্বন ডাই অক্সাইড 6 অণু। এই জন্যই বলে যে এক অণু গ্লুকোজ তৈরি করতে সালোক সংশ্লেষণে 6 অণু কার্বন ডাই অক্সাইড, এবং এই 6 অণু কার্বন ডাই অক্সাইড কোথায় পাচ্ছ, শ্বসনের মাধ্যমে। শ্বসনের কোথায় কয়টা পাচ্ছ, পাইরুভিক অ্যাসিড অক্সিডেশনে 2টা পাচ্ছ, ক্রেবস চক্রে 4টা পাচ্ছ। এই যে এটিপি হলো 2টা মাত্র, আর বাকি ন্যাড আর ফ্যাট হলো, এই ন্যাড ফ্যাট এগুলো সব কনভার্ট হবে এটিপিতে। হ্যাঁ, এবং এই এটিপিতে কনভার্ট হবে সেটা কোথায়, ইটিসিতে, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন যেটা, সেখানে যে। এই জন্য সবাই মনে করে যে ইটিসিতে 36টা এটিপি তৈরি হয়, কিন্তু আসলে কিন্তু তৈরি হয় না, সবগুলা কি হবে, কনভার্ট হবে। তোমরা সবাই জানো একটা ন্যাড H+H সমান 3টা এটিপি, একটা ফ্যাট H2 সমান 2টা এটিপি। হ্যাঁ, এবং তুমি যদি দেখো গ্লাইকোলাইসিসে অনলি 2টা এটিপি পাইছো আর 2টা ন্যাড H+H পাইছো, তাহলে আমরা বলছি একটা এটিপি 2টা এটিপি মানে 2টা এটিপি পাচ্ছ, ওটা আর কনভার্ট হওয়া লাগবে না। ওই যে 2টা ন্যাড H+H পাচ্ছি সেটা ইটিসি তে যে কনভার্ট হবে। হ্যাঁ, তাহলে ওখান থেকে 2টা আছে মানে কি 6টা হওয়ার কথা, আবার ইনি বলছে কি গ্লাইকোলাইসিসে 2টা শক্তি ব্যয় হয়ে যাওয়ার কারণে ওখানে 6টার জায়গায় 4টা হবে। তাহলে তোমার গ্লাইকোলাইসিসে আগে থেকে 2টা এটিপি ছিল আর 2টা ন্যাড H+H কনভার্ট হয়ে আর 4টা এটিপি হলো, মোট এটিপি হলো কয়টা, 6টা। আমরা বলছি পাইরুভিক অ্যাসিডের অক্সিডেশনে ন্যাড H+H পাইছি 2টা, এখানে আর কোনো ব্যয়টাই হবে না, এখানে ন্যাড H+H 2টা মানে 3 দুগুণা 6টা এটিপি। তাহলে এটা কোথায় কনভার্ট হলো, 6টা এটিপিতে, ইটিসিতে। আবার এই যে ক্রেবস চক্রে তোমার মোট পাইলা কয়টা, 6টা, ন্যাড H+H 6টা মানে কি 18টা এটিপি, ফ্যাট H2 2টা মানে কি 4টা এটিপি, আগে থেকে 2টা এটিপি আছে সেটা আর কনভার্ট হওয়া লাগছে না। তাহলে তুমি খেয়াল করলে দেখবে ইটিসিতে কনভার্ট হয়ে 32টা এটিপি পাচ্ছি, আর আগে থেকে ছিল কয়টা, 4টা, গ্লাইকোলাইসিসে 2টা, ক্রেবস চক্রে 2টা, এই 2টা 4টা আগে থেকে ছিল, আর বাকিগুলো সব কনভার্ট হয়েছে হয়ে এই মোট 36টা এটিপি হয়েছে। একটা এটিপি সমান 10 কিলো ক্যালোরি, 36টা মানে 360 কিলো ক্যালোরি। হ্যাঁ, এবং মনে রাখবা ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন যেটা ইটিসি, যেটা 4 নাম্বার ধাপ সবাত শোষণের, সেখানে কোনো এটিপি তৈরি হয় না, সেখানে কি কনভার্ট হয়ে 32টা পাচ্ছি, আগে থেকে আরো 4টা ছিল, মোট 36টা এটিপি হলো, কিন্তু একটাও ইটিসি তে তৈরি হয় না। মনে রাখবা 3টা না না না, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনে কোনো এটিপি তৈরি হয় না, মনে রাখবা পিত্ত রসে কোনো এনজাইম থাকে না, রুই মাছে কোনাস আর্টেরিয়াসাস থাকে না। হ্যাঁ, তাহলে এগুলো আমরা জানলাম। এখন আমাদের মেইন যে জায়গাগুলো আমাদের সিকিউর জন্য আমরা যা পড়ছি সবগুলা থেকেই মানে এবার তোমাদের 2টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, গ ঘ পেয়ে যাইতে পারো, এবং এই অধ্যায়ের মনে হয় এগুলাই একটু কঠিন জায়গা। হ্যাঁ, এছাড়া তোমার যে প্রথম দিকে যা কিছু যে প্রশোধন আমার মনে হয় যে সবাই তোমরা পারো। হ্যাঁ, প্রথম দিকে খনিজ লবণ পরিশোষণ যেটা আছে, খনিজ লবণ পরিশোষণের ক্ষেত্রে সবাই একটা জিনিস খেয়াল রাখবা, খনিজ লবণ পরিশোষণে প্রথম কথাই মনে রাখবা যে এর প্রধান অঙ্গ কি, নবগঠিত কোষগুলাতেই খনিজ লবণ পরিশোষণ হয়। হ্যাঁ, একই সাথে মনে রাখবা প্রশোধনের প্রধান অঙ্গ বললে পাতা, সালোক সংশ্লেষণের প্রধান অঙ্গ বললেও পাতা, সালোক সংশ্লেষণের প্রধান অঙ্গাণু যদি বলে তখন পাতা না বলে পাতার ক্লোরোপ্লাস্ট। এই খনিজ লবণ আমরা জানি কি এটা আয়ন হিসেবে শোষিত হয়। হ্যাঁ, তাহলে খনিজ লবণ যে আয়ন হিসেবে শোষিত হয়, এর মধ্যে 2টা আয়ন আছে দ্রুত গতিতে হয়, 2টা আছে কি ধীর গতি বা মন্থর গতি। কোন 2টা দ্রুত গতি, মনে রাখবা পটাশিয়াম আর কি নাইট্রেট। তাহলে পটাশিয়াম নাইট্রেট যেটা, পটাশিয়ামের আমরা পড়ছি কে তে কুইক, তাহলে পটাশিয়ামের কে তে হচ্ছে কুইক, তাই মনে রাখবা
পটাশিয়াম আর নাইট্রেটকে এক করে নিবা, পটাশিয়াম নাইট্রেট। তাহলে পটাশিয়ামের কে তে আসছে কুইক, তাই এই দুইটা আসছে দ্রুত গতিতে শোষিত হবে। তাহলে পটাশিয়াম আর নাইট্রেট। আর ক্যালসিয়াম আর সালফেট যেটা মনে রাখবা, এরা হচ্ছে কি সালফেটের স্টেজ স্লো। তাহলে ধীর গতি বা মন্থর গতিতে শোষিত হবে কি ক্যালসিয়াম আর সালফেট। তাহলে ক্যালসিয়াম আর সালফেট এরা দুইজন হচ্ছে সালফেটের এসতে কি স্লো, তাহলে ধীর গতি বা মন্থর গতি। পটাশিয়াম আর নাইট্রেট, নাইট্রেট পটাশিয়ামের কেতে আসছে কুইক, তাহলে কি এটা দ্রুত গতিতে শোষিত হয়। হ্যাঁ মনে রাখবা, আমরা এই যে অত্যাবশ্যকীয় যে মৌল আছে, উপাদান আছে 17টা, এর মধ্যে হচ্ছে তোমার দুইটা ভাগ করছে, একটা হচ্ছে মাইক্রো আর ম্যাক্রো। হ্যাঁ তা তোমরা জানো, সবাই জানো যে মাইক্রো হচ্ছে ছোট আর ম্যাক্রো হচ্ছে একটু বড়। তাহলে যেটা 17 দুই ভাগ করলে কি হবে 8 আর 9। তাহলে এই যে তুমি মাইক্রো আর ম্যাক্রো দুই ভাগ করছো, এক ভাগে 8টা এক ভাগে 9টা। আর তুমি যে বললাম যে যেটা বড় ম্যাক্রো, তাহলে অবশ্যই তার মধ্যে একটা বেশি থাকবে, তাহলে ম্যাক্রো মৌল হচ্ছে 9টা। তাহলে ম্যাক্রো বড়, তাহলে বড়টারে বেশিটারে ফেলবা হচ্ছে ম্যাক্রোর মধ্যে 9টা, আর বাকি 8টা হচ্ছে কি মাইক্রো মৌল। তাহলে মাইক্রো মৌল হচ্ছে 8টা, ম্যাক্রো যে 9টা আছে, এই 9টা যদি পারো তাহলে তোমার তখন মাইক্রোগুলার মনে না রাখলেও চলবে। তো তুমি এটা মনে রাখবে, অনেকে অনেকভাবে মনে রাখো, তো এটা আমি মনে রাখতে হবে ম্যাগি কাকার। ম্যাগি কাকার নাইস সপস। তাহলে ম্যাগি কাকার নাইস সপস দিয়ে তুমি 9টা ম্যাক্রো মৌল মনে রাখতে পারো। ম্যাগিতে আসছে ম্যাগনেসিয়াম, কাকার এক কাতে ক্যালসিয়াম আর এক কাতে পটাশিয়াম, নাইসতে নাইট্রোজেন, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, ফসফরাস, সালফার। তাহলে ম্যাগি কাকার নাইস সপস, এই 9টা হচ্ছে ম্যাক্রো মৌল। ম্যাক্রো মানে হচ্ছে বড়, 9টা আছে, মাইক্রো মৌল আছে বাকি 8টা। যেরকম মাইক্রো ম্যাক্রো তুমি অন্য জায়গায় পড়ছো, হ্যাঁ কোথায় পড়ছিলা, তুমি পড়ছিলা যে জুওলজির ফার্স্ট অধ্যায়ে কিছু যেগুলা প্রাণীতে ভাগ করছে। মাইক্রো মানে কি, যেটা হচ্ছে আণুবীক্ষণিক প্রাণী, আর ম্যাক্রো ছিল কি বৃহত্তর প্রাণী। মাইক্রো বা আণুবীক্ষণিকের মধ্যে ছিল মাছের ফুলকার প্রতিষ্ঠান জীবাণু, যেটা ট্রাইকোডিনা অ্যানাবাসি। হ্যাঁ আর যেটা ম্যাক্রো বা বৃহত্তর প্রাণী ছিল গিনিপিগ, হ্যাঁ ক্যাভিয়া পোর্সেলাস। আর এখানে পড়ছো ম্যাক্রো মৌল বললে 9টা, ম্যাগি কাকার নাইস সপস। হ্যাঁ ওইদিকে পড়ছিলা যেটা দীর্ঘদেহী শৈবাল, সেটার নাম হচ্ছে ম্যাক্রোসিস্টিস। তা মনে রাখবা মাইক্রো ছোট, ম্যাক্রো বড়। তাহলে বড় শৈবাল যেটা দীর্ঘদেহী তার নাম ম্যাক্রোসিস্টিস, 60 মিটার। তাহলে এইভাবে তুমি মিলাই মিলাই পড়বা, তোমার প্রত্যেকটা অধ্যায়ের জিনিস একটার সাথে আর একটা রিলেশন করতে হবে। বারবার করে বলছি ভাই, তুমি এখানে যারা স্টুডেন্ট, সায়েন্সের স্টুডেন্ট সবাই পড়াশোনা করবে। হ্যাঁ সবাই এর মধ্যে, তোমার যদি একটু কোয়ালিটি ফুল না হও, তুমি তোমার যদি একটু সেভাবে নিজের ব্রেনের যদি সাজায় গোছায় না নিয়ে, তুমি প্রিপারেশন এইভাবে না নিয়ে যদি পরীক্ষার হলে যাও, তখন তুমি তো ওই যে কম্পিটিশনে তুমি তখন তো পিছিয়ে যাবা, টিকতে পারবো না। তো সেই জন্য আমরা দি রয়্যাল খুলনা ব্রাঞ্চ, হ্যাঁ তোমাদের নিয়ে আমরা সবসময় তোমাদের নিয়ে প্ল্যান করে করে আমরা কিভাবে কারে দিয়ে কোনভাবে এগোনো যাবে সেটা আমরা চেষ্টা করছি। হ্যাঁ প্রত্যেকটা স্টুডেন্টকে আমরা ইন্ডিভিজুয়াল কাউন্সিলিং এ রাখি, ইন্ডিভিজুয়াল ভাবে কাজ করি। তোমরা যারা আমাদের সাথে যুক্ত আছো তারা তো তোমরা, তোমাদের জন্য আমরা সর্বোচ্চ করতেছি। যারা এখনো যুক্ত হও নাই, রয়্যালের সাথে চলে আসো, ইনশাল্লাহ তোমাদের সব থেকে বেস্ট প্রিপারেশন, হ্যাঁ এইচএসসি মেডিকেল অ্যাডমিশন, তোমাদের সব জায়গায় আমরা একটা সর্বোচ্চ রেজাল্ট এনে দেওয়ার জন্য আমরা তোমাদের নিয়ে কাজ করবো ইনশাল্লাহ। ঠিক আছে, থ্যাংক ইউ।